হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি আর আমার সাথে রয়েছে প্রত্যয়। চলে এসেছি আরও একটা গল্প নিয়ে, আর আজকের গল্পটা বলতেই হচ্ছে একটা অত্যন্ত হাড় কাঁপানো ভয়ঙ্কর গল্প। মানে গল্পটা রেডি করার সময় আমরা দেখেছি যে সত্যি যখন বিভিন্ন জায়গাগুলো শোনা হচ্ছে সেই জায়গাগুলোতে সত্যি ভয় লাগছে। আজকের গল্পটা কিন্তু এরকম একটা গল্প, অসাধারণ একটা গল্প লিখেছেন নবনীতা বোস। গল্পের বিভিন্ন চরিত্রে আজকে রয়েছে প্রদীপ্তা, সৌরভধ্বনি সাহা, বর্ণালী, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। কিন্তু এই গল্পটা আই গেস আপনারা যেটা চাইছিলেন যে গল্পে যেন হররটা থাকে, সেই জিনিসটা কিন্তু এই গল্পের মধ্যে আপনারা পাবেন। গল্পটাতে প্রত্যেকটা পরতে পরতে এক একটা আতঙ্ক, একটা কীরকম একটা ফিলিং, একটা আনইজি ফিলিং, মানে কানে দিয়ে শুনলে মানে প্রায় মনে হচ্ছে যে আর শোনা যাচ্ছে না, এরকম লেভেলের কিছু সেন্সারি আমাদের ইম্পালসগুলো তৈরি করা হয়েছে এই গল্পটার মধ্যে। এবং গল্পটার লেখাও সেরকমভাবে খুব সুন্দর। আর গল্পটার মধ্যে আমরা আজকে যেটা দেখব যে ঘেন্না, হিংসা, এই নেগেটিভ কোয়ালিটিগুলো, এই নেগেটিভ অ্যাসপেক্টগুলো, এর জন্য যদি কারুর মৃত্যু হয় তাহলে তার পরিণতি কী হতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। তবে গল্পটা শুরু করার আগে আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, আর সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট, তার কারণ এই বিষয়ে সব থেকে বেশি কমেন্ট আমাদের প্রত্যেকটা ভিডিওতে পড়ে এবং সবাই সবসময় একটা জিনিসই চায়। তো সেইটা রিগার্ডিং একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট আমরা দিতে চলেছি আপনাদের। সেটার জন্য আপনাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশানে এবং পিন্ড কমেন্টে, এই ভিডিওটার পিন্ড কমেন্টে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের হ্যারিসন রোডের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা। অনেকেই আছেন সেখানে, কিন্তু অনেকে নেইও। যারা নেই তাদেরকে রিকোয়েস্ট করব ওই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করুন। আপনারা আজ রাতেই একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট সেখানে পাবেন, একটা বিশাল বড় জিনিস সেখানে অ্যানাউন্স হবে। আমি নিজেও এক্সাইটেড এবং আন্ডার আ লট অফ প্রেশার। সো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর দেরি না করে শুরু করছি আজকের গল্পটা। অ্যাগেইন আ ভেরি 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 স্কেয়ারি স্টোরি। লেটস বিগিন। শীতের বিকেলের মরা আলোটা সোনামুখী গ্রামের বাঁশঝাড়ের মাথায় এসে যখন ঠেকেছে, তখন চারপাশটা কেমন থমথমে। দিন শেষে পাখিরা নিড়ে ফিরছে ঠিকই, কিন্তু সেই চেনা কলকাকলিতে আজ যেন কান্নার সুর। গ্রামের এক কোণে জঙ্গলের গা ঘেঁষে পুরনো জলার ধারে একা বসেছিল শীতলা। ওর মনের ভেতরটা তখন আগ্নেয়গিরির মতো ফুটছে, অথচ বাইরেটা পাথরের মতো নিথর। মা শখ করে নাম রেখেছিলেন শীতলা, ঠান্ডা শান্ত, কিন্তু নিয়তির পরিহাসে সেই নামটাই আজ গ্রামবাসীদের কাছে উপহাসের খোরাক। মেয়েটার দোষ কি ছিল? শুধু এই তো যে বয়স বাড়লেও শরীরের বারটা আর হলো না। কচি পা দুটো রয়ে গেল সেই রূপকথার বামনদের মতো। 12 বয়সে পা দেওয়ার পর ব্যাপারটা আর শুধু বাবা হারাধন রায়ের কপালে ভাঁজ ফেলার মধ্যে সীমাবদ্ধ রইল না। গ্রামের লোকজনের মুখে মুখে তা বিষের মতো ছড়িয়ে পড়ল। বামন ঠাকুরের মেয়ে বলে সামনে কেউ কিছু না বললেও শীতলার অগোচরে যে আলোচনা হতো তা ছিল শানিত ছুরির মতো। পুকুরঘাটের আড্ডা হোক কি শীতের দুপুরে রোদে বসে পিঠ পোড়ানো, মেয়েদের জটলায় ঘুরে ফিরে আসতো একটাই কথা। বিন্দুর মা ঘাটটা একটু বেঁকিয়ে মোক্ষদার মুখের ওপরই বলে বসল একদিন, বলি মেয়ে রে, আর কতদিন এভাবে ঘরে ফেলে রাখবে গা মুখ্যদা? বিয়েটি দেবে না নাকি?
তা দিনকাল যা পড়েছে, সমস্ত মেয়ে ঘরে রাখা কি আর চারটিখানি কথা গো? অন্য দিক থেকে ফোড়ন কাটল মাধবের বউ সরলা। গলার স্বরে মাখানো ছিল সহানুভূতির বিষ। ও মেয়ের বিয়ে দেওয়া কি অতই সোজা গোবিন্দুর মা? খামোকা তুমি মক্কদাকে এসব বলোনি তো। একে তো বামন মেয়ে, তার ওপর আবার ওই মিশমিশে কালো গায়ের রং, তার ওপর ওইটুকানি ধিঙি শরীর, বলে পাত্তর কি আর গাছে ফলে আছে নাকি যে চাইলেই পাওয়া যাবে? তবুও একটা আশার আলো চলেছিল যখন হরি মুখুজ্জের ছেলে সাধনের সাথে বিয়ে ঠিক হয়েছিল। যদিও খবর রটেছিল মোটা টাকা পণের লোভে মুখুজ্জেরা রাজি হয়েছে, শীতলা কিন্তু তাতেও খুশি হলো। ভেবেছিল এই গঞ্জনা ভরা গ্রাম থেকে অন্তত মুক্তি পাবে, নিজের একটা ঘর হবে। কিন্তু বিধাতা তার ভাগ্যে সুখ লেখেনি। পাকা দেখার দিন বাড়িতে এলাহি আয়োজন। সুগন্ধি খাবারের গন্ধে মম করছে চারপাশ। কিন্তু সময় পেরিয়ে গেলেও পাত্রপক্ষের দেখা নেই। শেষে খবর এলো মোটা পণের বিনিময়েও সাধন মুখুজ্জে এক বামন মেয়েকে জীবন সঙ্গিনী করতে রাজি হয়নি। বাড়িতে নেমে এলো শোকের পাহাড়। আর ঠিক সেই মুহূর্তে যে মা তাকে এতদিন আগলে রেখেছিলেন, সেই মোক্ষদাই তীব্র গঞ্জনায় ফেটে পড়লেন। ওরে মুখ পুড়ে, জন্মালেই যখন তো এমন পোড়া কপাল নিয়ে কেন জন্মালি? এখন এই ধিঙি মেয়েকে কি আজীবন তার বাপ ঘাড়ে বসিয়ে খাওয়াবে? গায়ের লোক তো আমাদের একেবারে ছিচ্ছিকার করছেই। তোর জন্য এবার দেখছি আমাদের এক গড়ে হতে হবে। শীতলা চেয়েছিল বাবা অন্তত মাকে থামাক, কিন্তু হারাধন রায় যখন টু শব্দ না করে নিষ্পৃহ মুখে ঘরের চৌখাট পেরিয়ে বাইরে চলে গেলেন, শীতলার সাজগোজ করা স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই অপমানে, সেই ধিক্কারে সে ছুটে এলো পুকুর পাড়ে। নিঝুম জলার ধারে বসে শীতলা তখন নিজের প্রতিচ্ছবি দেখছিল জলে। ওই তো সেই শরীর যেটাকে সবাই মাংসপিণ্ড বলে ঘৃণা করে। হাতের কাছে থাকা গরু বাঁধার দড়িটা দিয়ে যখন সে পাথরের সাথে নিজেকে বাঁধছিল, চোখে জল ছিল না, ছিল এক তীব্র ঘৃণা। এক নিমেষে টুপ করে শান্ত পুকুরের জলে মিলিয়ে গেল শীতলার পার্থিব অস্তিত্ব। সারা জীবনের মতো শেষ হলো এক দলা পাকানো ছোট্ট মাংসপিণ্ডের জীবনের গল্প। কিন্তু তারপর সোনামুখী গ্রাম কি মুক্তি পেল? না, আসল খেলা তো শুরু হলো তখনই। শীতলার ফুলে ওঠা নিথর দেহটা যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন গ্রামের এক জরাজীর্ণ ছাদের কার্নিশে বসে পা দোলাচ্ছিল একটা ছায়া। তার চামড়া পচে গলে খসে পড়ছে, কিন্তু চোখের মণি দুটো আগুনের গোলার মতো ধিক ধিক করে জ্বলছে। বাতাসে উড়ছে তার অবিন্যস্ত এক রাশ চুল। শীতলা, তবে সে আজ আর শীতলা নয়। সে আজ এক আদিম তৃষ্ণা, অলৌকিক ক্ষুধা। গ্রামের মানুষেরা তাকে কেবল একতাল মাংসের দলা ভেবেছিল তো। আজ থেকে সেই মানুষের মাংসই হবে তার পরম আহার। কার্নিশ থেকে সেই ছোট্ট শরীরটা যখন উঠে দাঁড়ালো, তখন সোনামুখী গ্রামের আকাশে জমে উঠেছে এক অসময়ের জমাট কালো মেঘ। শুরু হলো
এক অভিশপ্ত রাতের উপাখ্যান, যার শেষ কোথায় সোনামুখী গ্রামের কেউ তা জানে না। সকাল থেকেই সোনামুখী গ্রামে কাক চিল বসার জো নেই। মাধবের জরাজীর্ণ কুঁড়েঘরটা আজ যেন কুরুক্ষেত্র। মাধব আর তার স্ত্রী সরলার চিলচিৎকারে পাড়া মাথায় ওঠার জোগাড়। সরলা, নামে সরলা হলে কি হবে, চাল চলনে সে বিষধর সাপের চেয়েও কুটিল। সেই রূপ দেখে মাধবের মোহভঙ্গ হতে সময় লাগেনি। অশান্তি যখন চরমে, সূর্য ঠিক মাথার উপর, মাধব রাগে গড়গড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ছুঁড়ে দিয়ে গেল শেষ বাক্যটা, এই আজই শেষ, দেখিস কালই তোকে তোর বাপের ঘরে বিদায় করে আসবো। সরলা ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল, কিন্তু সূর্য যখন পাটে বসল আর চারপাশের ঝিঝি পোকার ডাক ছাপিয়ে রাত নামল, মাধবের দেখা নেই। অমানিসার ঘুটঘুটে অন্ধকার তখন গ্রামের প্রতিটি গলি গিলে ফেলেছে। সরলার মনে কু গাইল, মানুষটা কি তবে সত্যি সত্যি? দু চোখে অন্ধকার দেখল সে। সব রাগ জল হয়ে গিয়ে এক অজানা আশঙ্কায় সে উঠোনে বেরিয়ে এলো। তবে কি শিবুদাকে একবার? কথাটা ভেবেই দৌড় দিল। ওদিকে গ্রামের শেষ মাথায় মদের ঠেক থেকে যখন মাধব বেরোলো, তখন তার পা টলছে। বিচ্ছিরি অন্ধকার। বেশ কিছুটা এগিয়ে পকেট থেকে একটা বিড়ি বার করে দেশলাই ঘষতেই আবছা আলোয় সামনে একটা ছায়া অবয়ব চোখে পড়ল। ঠিক তখনই কানে এলো সেই অতি পরিচিত কর্কশ কণ্ঠস্বর, আরে ওই, এখানে কি করতেছো তুমি? বলি, পেটে কিছু পড়লে কি তোমার সময়ের কোনো খেয়াল থাকেনি? মাধবের বুকের ভেতরটা ধক করে উঠল। নেশার ঘোরে চোখটা একটু কুঁচকে সে সামনে তাকালো। বিড়ির আগুনের লাল আভায় সামনে দাঁড়িয়ে থাকা শরীরটা দেখে সে থমকে গেল। সে অস্ফুট স্বরে বলে উঠল, ও কি রে সরলা, তোকে আজ এমন ছোট দেখাচ্ছে কেন গো? অন্ধকারের ওপার থেকে উত্তর এলো তেতো স্বরে, তা লাগবে নে, পেটে পড়লেই তো তোমার সব ছোট বড় সব গুলিয়ে যায়। এখন বাড়ি যাবে না এখানেই মেলা ফ্যাচ ফ্যাচ করবে? মাধব আর উচ্চবাচ্য করার সাহস পেল না। নেশার ঘোরে গুনগুন করে গান গাইতে গাইতে সেই সরলার পিছু নিল। অমানিসার রাত, চারপাশ নিঝুম, শুধু মাধবের পায়ের শব্দ আর বিড়ির ধোঁয়া। বেশ কিছুক্ষণ হাঁটার পর মাধবের ঘোরটা একটু কাটল। সে দেখল রাস্তা যেন আর ফুরোচ্ছে না। সামনে সরলার অবয়বটা কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, ছোট হতে হতে মিশে যাচ্ছে অন্ধকারের সঙ্গে। মাধব চিৎকার করে উঠল, এই সরলা, এখনো বউ চলাও না কেন বলতো? পথ কি ভুল করলাম? সরলা কোনো জবাব দিল না। সে সামনে এগিয়ে যেতে লাগলো। মাধব চোখ মুজে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করল। না, এ তো চেনা পথ নয়। বড় বড় শ্যাওলা ধরা গাছ, চারপাশটা জঙ্গলে ঠাসা। পায়ের নিচে কেমন একটা চটচটে কাদা ভাব। হঠাৎ মাধবের রক্ত হিম হয়ে গেল। সে বুঝতে পারল সে দাঁড়িয়ে আছে
সেই জলার ধারের জঙ্গলে, যেখানে কয়েকদিন আগে শীতলার ফুলে ওঠা দেহটা পাওয়া গিয়েছিল। মাধব দেখল সামনে একটা বিশাল অশ্বত্থ গাছের তলায় সেই আবছা শরীরটা বসে আছে। সরলা নয়, সরলার চেয়েও অনেক ছোট কোনো এক শরীর। তার বসার ভঙ্গিটা অদ্ভুত, আর সেখান থেকে ভেসে আসছে এক বীভৎস আওয়াজ, কচকচ শব্দ। পরম তৃপ্তিতে সেই মূর্তিটা কিছু একটা চিবিয়ে খাচ্ছে। অন্ধকারে মাধব দেখল ওই কুঁকড়ে যাওয়া শরীরটার মাথার উপর উস্কো খুস্কো চুলগুলো বাতাসে সাপের মতো নাচছে, আর সেই মূর্তির হাতের ফাঁক দিয়ে ঝুলছে কোনো জন্তুর নাড়ি ভুঁড়ি। এ যেন এক ক্ষুধার্ত শয়তান। মাধব চিৎকার করতে চেয়েও পারল না। তার গলার আওয়াজ যেন এক অদৃশ্য শক্তি চুষে নিয়েছে। শীতলার সেই মরা চোখের আগুনের শিখাটা তখন অন্ধকারের বুক চিরে মাধবের দিকে ঘুরে তাকালো। আজ সোনামুখী গ্রামের এই জঙ্গল থেকে যেন তার ফেরার পথ নেই। দৃশ্যটা চোখের সামনে ফুটে উঠতেই মাধবের মদের নেশা কর্পূরের মতো উবে গেল। শরীরের প্রতিটি রোমকূপ তখন আতঙ্কে খাড়া হয়ে উঠেছে। কোনো শব্দ না করে সে ভাবল পালাতে হবে, যত দ্রুত সম্ভব এই নরক থেকে পালাতে হবে। কিন্তু পা বাড়াবার আগেই পিছন থেকে সেই অমানসিক খ্যাসখ্যাসে গলায় একটা কান্না সুর ভেসে এলো। সেই কান্না যেন ঠিক মানুষের নয়, জলের ভেতর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। মাধব দাদা, বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? মাধবের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। সে বুঝতে পারল কোনো এক ভৌতিক মায়ার জাদুকলে শীতলা এখন তার ঠিক পিছনে দাঁড়িয়ে। নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেকটা পুতুলের মতো সে ঘাড় ঘোরালো, আর যা দেখলো তাতে তার পিলে চমকে যাওয়ার জোগাড়। সামনে দাঁড়িয়ে শীতলা, অবিন্যস্ত চুল, রক্তের মতো লাল, ধিকি ধিকি চলা সেই চোখ। সে কোনো অবোধ শিশুর মতো নিজের হাতের চারটে আঙুল মুখের ভেতর পুরে দিয়েছে, আর প্রচণ্ড খিদে সেগুলো কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। তার হাতের তলা দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে কালচে থকথকে পচা রক্ত। সেই রক্তের ধারা সাপের মতো এঁকে বেঁকে এসে ছুঁয়ে দিল মাধবের পায়ের পাতা। মাধব ভয়ে আর ঘেন্নায় কয়েক পা পিছিয়ে আর্তনাদ করে উঠল। দূরে যা, দূরে যা শীতলা, দূরে যা। তুই তুই কি করেছিস? শীতলা থামল না। তার সেই ছোট শরীরটা ধীর লয়ে এগোতে শুরু করলো মাধবের দিকে, সঙ্গে সেই বুক ফাটানো কান্না। মাধব পালাতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো যেন কেউ মাটির সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। এক চুল নড়ার ক্ষমতা নেই। শীতলা কাঁদতে কাঁদতে এবার গর্জে উঠল। বলছি না আমার খিদে পেয়েছে, মাংস খাবো আমি, মাংস। এই, তোমার মাংস আমাকে দেবে মাধবদা? হ্যাঁ, দেবে দেবে। কথাটা কানে যেতেই মাধবের মরণপণ চেতনায় বিদ্যুৎ খেলে গেল। নিজের সমস্ত শক্তি দিয়ে সে পা দুটোকে মাটি থেকে মুক্ত করে
অন্ধের মতো দৌড় দিল সামনের দিকে, কিন্তু নিয়তি তার আগেই পথ আটকে দাঁড়িয়েছে। গাছে গাছে ভর দিয়ে হঠাৎই পিঠের ওপর এক বিশাল ভার এসে ঝাঁপিয়ে পড়ল, যেন কোনো বন্য জন্তু শিকার ধরেছে। টাল সামলাতে না পেরে মাধব আছড়ে পড়ল পাথুরে জমিতে। একটা ধারালো পাথরে কপাল ঠুকে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অমানিসার আবছা আলোয় মাধব দেখল শীতলার সেই ছোট্ট শরীরটা তার বুকের উপর উঠে বসেছে। তার জিভ দিয়ে সে পরম তৃপ্তিতে চেটে খাচ্ছে মাধবের তাজা গরম রক্ত। শরীরের অসহ্য যন্ত্রণা আর শীতলার সেই পৈশাচিক খিলখিল হাসির শব্দ শুনতে শুনতে মাধব তলিয়ে গেল এক অতল অন্ধকারে। জলার ধারের বাতাস এখন কাঁচা মাংসের গন্ধে ভারী। জলার ধারের বাতাস এখন কাঁচা মাংসের গন্ধে ভারী হয়ে উঠেছে। অমানিসার রাত তখন মধ্য গগনে। সোনামুখী গ্রামের মদের ঠেক থেকে শুরু করে গলিঘুঁজি চষে ফেলেও মাধবের কোনো হদিশ মেলেনি। শেষমেশ কোনো এক অজানা আশঙ্কায় মাধবের বন্ধু শিবুকে সঙ্গে নিয়ে সরলা এসে পৌঁছল সেই জলার ধারে। জায়গাটা যেন এক মৃত্যুপুরী, থমথমে নিষ্পন্দ। মাঝে মাঝে কোনো অচেনা নিশাচরের ডাক সেই নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। জঙ্গলের যত ভেতরে তারা ঢুকছে সরলার বুকের ধুকপুকানি ততই বাড়ছে। শিবপ্রসাদ চাপা গলায় ডাক দিল, মাধব, এই মাধব, কোথায় আছিস রে? সেই ডাক যেন কোনো দেওয়ালে ধাক্কা খেয়ে ভুতুড়ে প্রতিধ্বনির মতো তাদের কাছেই ফিরে আসতে লাগল। শিবু সরলাকে উদ্দেশ্য করে বলল, হিসেব মতো এখানেই তো আসতে দেখেছিলাম রে, কিন্তু গেল কোথায়? জঙ্গলের বাতাস এখানে ভারী, ভ্যাপসা। সরলা নাকে আঁচল চাপা দিয়ে কোঁকড়ে গিয়ে বলল, শিবুদা গো, এখানে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে না? শিবুও সেই গন্ধটা পাচ্ছিল। কাঁচা মাংস আর পচা রক্তের একটা উৎকট মিশ্রণ। সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, শেয়াল কুকুর কিছু মরেছে হবে হয়তো। কথাটা শেষ হওয়ার আগেই সরলা হঠাৎ থমকে দাঁড়ালো। উপর থেকে চ্যাটচ্যাটে একটা ঠান্ডা তরল তার কাঁধের উপর এসে পড়ল, সঙ্গে সেই তীব্র দুর্গন্ধ। সরলা কাঁধ থেকে হাত দিয়ে সেই তরলটা দেখল কুচকুচে কালচে রক্ত। আতঙ্কে মুখ তুলে ওপরের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। অমানিসার অন্ধকার তখন জলার ধারের জঙ্গলটাকে যেন গিলে ফেলেছে। সেই নিশ্ছিদ্র কালোর বুক চিরে হঠাৎই সরলার নজর পড়ল দুটো জলজলে মণি, ঠিক যেন দুটো জ্বলন্ত কয়লা মগডাল থেকে তাদের গতিবিধি লক্ষ্য করছে। সরলা আতঙ্কে শিবুর হাতটা খিঁচে ধরে ফিসফিস করে উঠল, শিবুদা, ও কি? শিবু ওপরের দিকে তাকিয়েই কিছুই দেখতে পেল না। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কই, কেউ তো কোথাও নেই রে বৌমনি। কিন্তু মনের খটকা মেটাতে হাতের টর্চটা যেই না গাছের ডালের দিকে ফেলল,
অমনি এক বীভৎস শব্দে বনভূমি যেন কেঁপে উঠল। স্পষ্ট হাড় চিবানোর শব্দ, সেই শব্দের প্রতিটি কম্পন যেন শিবু আর সরলার শির দাঁড়াবে ঠান্ডা স্রোতের মতো নেমে গেল। শিবুর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। একরাশ মিথ্যে সাহস জুটিয়ে সে হাসবার চেষ্টা করে বলল, ও কিছু না, মনে হয় ডালের সাথে ডালে ঘষা লাগছে। চল, এখন আমাদের মাধবকে খুঁজতে হবে। শিবুর কথা শেষ হওয়ার আগেই এক অকল্পনীয় দ্রুততায় একটা ক্ষুদ্র ছায়ার অবয়ব এক ডাল থেকে অন্য ডালে তীরের মতো ছুটে গেল। তারপর প্রতিটি ডালের আড়াল থেকে তার সেই লাল চোখের দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো তাদের দিকে। আশপাশ থেকে সমানে ভেসে আসছে ঝিঁঝি পোকার এক নাগাড়ে ডাক। কাছেই কোথাও একটা শিয়াল ডেকে উঠতেই সরলার জীব তখন আড়ষ্ট হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে তাদের থেকে হাত দশেক দূরে একটা প্রাচীন বটগাছের আড়ালে সেই অবয়বটা স্থির হলো। একজোড়া রক্তাভ চোখ অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো। তারপর সেই খ্যাসখ্যাসে খিলখিলে গলায় একটা কথা ভেসে এলো, যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ইস, মাংসতে একদম নুন নেই রে বউ, একটু নুন দিবি? কথাটা শেষ করেই সেই অবয়বটা এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো মানবতা নেই, আছে কেবল এক আদিম লালসা আর পচা গলা মৃতদেহের গন্ধ। সরলার তখন মূর্ছা যাওয়ার উপক্রম। তার দু পা থরথর করে কাঁপছে। শিবু বুঝতে পারল এ কোনো মানুষ নয়, এ সোনামুখী গ্রামের সদ্য সৃষ্টি হওয়া নতুন অভিশাপ, যা আজ রক্ত মাংসের শরীরের জন্য হন্য হয়ে উঠেছে। সে সরলার কানের কাছে মুখ এনে কাঁপা কাঁপা স্বরে বলল, নারী বৌমণি, আমার মনে হয় আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। পালা 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 এখান থেকে। শিবু প্রায় হিড়হিড় করে সরলাকে টেনে জঙ্গলের বাইরে নিয়ে যেতে লাগলো। তাদের পিছন পিছন তখন ভেসে আসছে বিচিত্র সব শব্দ, কখনো কান্নার সুর, কখনো হাড় ভাঙার মর্মরানি, আর সেই বীভৎস খিলখিলে হাসি। জলার ধারের সেই জঙ্গলটা আজ জানিয়ে দিল সোনামুখী গ্রামের রাত আর কোনোদিন শান্ত হবে না। শীতলা মুক্তি পায়নি, সে ফিরে এসেছে এক ভয়ঙ্কর মাংসাশী ক্ষুধা হয়ে। নির্ঘুম আতঙ্কের রাত কাটিয়ে পরদিন সকালে মাধব যখন ফিরল, সোনামুখী গ্রাম তখন স্তব্ধ। রুক্ষ চুল, পিঠে গভীর আঁচড়, আর চোখে এক আদিম হিংস্রতা। গালের দুপাশ দিয়ে ঝরে পড়ছে লালা। শরীরটা যেন কোনো অদৃশ্য ভারে পাশের দিকে ঝুলে আছে। শিবু ততক্ষণে রাতের সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা গ্রামে রটিয়ে দিয়েছে। মাধবকে দেখে এক চাপা উত্তেজনায় ভাঁজ পড়ল সরলার কপালে। সে ভয়ে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, এই রাতভর কোথায় ছিলে তুমি? মাধব যেন কোনো বন্য জানোয়ারের মতো জ্বলে উঠল। দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, তাতে তোর কি মুখ পুরি, আমি যেখানেই থাকি। সপাটের দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেল সে। সারাটা দিন কেটে গেল।
শিবু কয়েকবার এসে খবর নিলেও অনেকক্ষণ সরলার ঘরে ফিসফিসানি চললেও মাধব একবারের জন্য দৌড় খোলেনি। সন্ধ্যা নামতেই সরলার বুকের ভেতরটা ধক করে উঠল। সন্ধ্যা প্রদীপ হাতে বন্ধ দরজার দিকে তাকাতেই তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ এক দমকা এলোমেলো বাতাস উঠোনময় বয়ে যেতেই সরলা চমকে উঠে ঘরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে এলো সেই গা ছমছমে ফিসফিসানি। চোখে চোখে রাখতে হবে। শিবু এসেছিল আজ। আমার খুব খিদে পেয়েছে, মাংস দাও। দেব, একবার ওকে ঘুমাতে দে, তারপর। কথাটা শেষ না করেই দুজনে একটা বিকট চাপা হাসিতে ফেটে পড়ল। সরলার হাতের প্রদীপটা থরথর করে কেঁপে উঠল। সে বুঝতে পারল মাধব একা ফেরেনি। মাধবের শরীরের খাঁচায় করে অন্য কেউ আজ এই ঘরে ঢুকে পড়েছে। রাত বাড়লে আজ কি হতে চলেছে সেই আতঙ্কে সরলার সারা শরীর হিম হয়ে এলো। ঠিক তখনই এক চঞ্চল বাতাসের ধাক্কায় তার হাতের প্রদীপটা ছপ করে নিভে গেল, বা বলা যায় যেন কেউ এক ভুঁই নিভিয়ে দিল। রাতের নিস্তব্ধতা চিরে দাওয়ায় পা রাখল এক ছায়ামূর্তি। কালো চাদরে নিজেকে আগাগোড়া ঢেকে সে তখন পালাবার পথ খুঁজছে। বাইরে ঝিঁঝি পোকার এক টানা ডাককে ছাপিয়ে যাচ্ছে তার নিজের বুকের ধুকপুকানি। প্রতিটি পদক্ষেপ যেন একটি পাহাড় ডিঙোনোর মতো ভারী। ওদিকে বাড়ির বাইরে অন্ধকারের নিশ্ছিদ্র আশ্রয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে আরেক দেহাবয়ব। সে ভেতরের মানুষটির অপেক্ষায় বারবার উঁকি দিচ্ছে, কিন্তু সে জানত না তার অলক্ষ্যে অনেকক্ষণ থেকেই এক জোড়া ক্রূর চোখ তাকে লক্ষ্য করছে। সেই দৃষ্টিতে কোনো মায়া নেই, আছে কেবল এক আদিম প্রতিহিংসা। বাড়ির বাইরে সেই ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ সেই চোখ দুটো প্রচণ্ড ক্ষুধা আর হিংস্রতায় জ্বলে উঠল। তারপর দেওয়াল থেকে বিড়ালের মতো নিঃশব্দে লাফিয়ে পড়ল সেই অপেক্ষারত অবয়বের ঘাড়ের ওপর। আক্রান্ত মানুষটি আর্তনাদ করার চেষ্টা করেছিল, কিন্তু এক প্রবল বিস্ময় আর আতঙ্কে তার কণ্ঠরোধ হয়ে গেল। আলকাতরা মেশা সেই অন্ধকারে এক রাশ রুক্ষ চুলের চটলার মাঝে জেগে আছে কেবল দুটো ধিকিধিকি জ্বলা চোখ। সে স্তম্ভিত হয়ে দেখল তার উপর ঝাঁপিয়ে পড়া সেই সত্তাটির মুখের জায়গায় কোনো পেশি বা চামড়া নেই, কেবল একটা অন্ধকার গর্ত। যেন কোনো এক অলৌকিক অভিশাপে তার মুখের মাংস অনেক আগেই পচে ঝরে গেছে। ভয়ার্ত মানুষটির কানের কাছে হঠাৎ এক হাড়হিম করা ফিসফিসানি ভেসে এলো। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, মাংস চাই, মাংস, আমার মাংস চাই, খিদে পেয়েছে। কথাটা শোনা মাত্র তার শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেল। মৃত্যুকে এতটা কাছ থেকে দেখে ধমনীতে রক্তের প্রবাহ যেন থমকে যেতে চাইল। তাকে দ্বিতীয়বার সুযোগ দিল না সেই অশরীরী সত্তা।
প্রবল আক্রোশে মানুষটির গলায় তাঁত বসিয়ে একদলা কাঁচা মাংস ছিঁড়ে নিল সে। পর মুহূর্তেই সেই ঘুটঘুটে অন্ধকারে বুক চিরে ভেসে আসতে লাগলো এক বীভৎস শব্দ। এক অলৌকিক ক্ষুধা মেটাতে অন্ধকারেই শুরু হলো হাড় আর মাংসের সেই নারকীয় ভোজ। সোনামুখী গ্রামের আকাশে তখন মেঘের আড়ালে মুখ লুকিয়েছে চাঁদ। বাড়ির উঠোনে পা দিয়ে সরলা অতি সতর্কতায় একবার চারপাশটা দেখে নিল। তারপর কাঁপা কাঁপা হাতে মূল ফটকের মরচে ধরা শিকলটা সরাতেই এক হাড়হিম করা ধাতব শব্দ নিস্তব্ধতাকে চিড়ে দিল। আজ তাকে পালাতেই হবে, না হলে এ ভিটেতেই হবে তার জীবনের শেষ দিন। মাধব যে সব জানতে পেরে গেছে তা আর বুঝতে বাকি নেই সরলার। আতঙ্কে শরীরের রক্ত যেন জল হয়ে যাচ্ছিল তার, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রথম পাটা বাইরে ফেলতেই পিছন থেকে এক পাথুরে কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। এত রাতে কোথায় যাস সরলা? কণ্ঠস্বরটা চেনা, কিন্তু তার সুরটা যেন পরলোকের কোনো গভীর থেকে উঠে আসা। পরিণতির কথা আন্দাজ করে সরলা যখন ফিরে তাকালো, দেখল উঠোনের এক কোণে মাধব দাঁড়িয়ে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার হাতের মুঠোয় একটা সদ্য কাটা মানুষের হাত। সেখান থেকেই সে পরম তৃপ্তিতে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে। সরলা অবাক বিস্ময় দেখল মাধবের দেহের একই অদ্ভুত দশা। শরীরের ডান দিকটা ঠিক থাকলেও বাম দিকটা যেন অন্য কোনো এক অবয়বের বাড়তি মাংস দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। কাঁচটা অস্বাভাবিকভাবে ঝুলে আছে নিচের দিকে, যেন মাধবের শরীরের ভেতর অন্য এক খর্বকায় সত্তা জোর করে জায়গা করে নিয়েছে। রক্তে মাখামাখি মুখে এক তির্যক হাসি নিয়ে মাধব বলে উঠল, পালাইছিলিস তাই না? তবে কার সাথে? শিবর সাথে? কিন্তু তা যে আর হবার নয় রে বউ। মাধব আঙুল উঁচিয়ে দাওয়ার কোণটা দেখালো। বিস্ফারিত চোখে সরলা দেখল সেখানে অতি অযত্নে পড়ে আছে শিবুর আধ খাওয়া নিথর দেহটা। পচন ধরা সেই মাংসের ওপর একদল নীল মাছি ভন ভন করছে। প্রচণ্ড এক আশঙ্কায় সরলার শরীরের রক্ত হিম হয়ে এলো। সে আর্তনাদ করে বলতে চাইল, মাধব, আমি আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। কিন্তু কথা শেষ হলো না। নিজের সেই অস্বাভাবিক কুঁকড়ে যাওয়া শরীর নিয়ে কোনো এক অমানুষিক ক্ষিপ্রতায় মাধব ঝাঁপিয়ে পড়ল সরলার উপর। মৃত্যুকে নিশ্চিত জেনে চোখ বুজে ফেলল সরলা। এক তীব্র আক্রোশে মাধব তার গলার নলিটা দাঁত দিয়ে কামড়ে ধরল। প্রচণ্ড যন্ত্রণায় একবার ছটফট করে নিথর হয়ে গেল সরলা। সোনামুখী গ্রামের সেই অভিশপ্ত উঠোনে তখন আর কোনো শব্দ নেই, কেবল অন্ধকারের বুক চিরে ভেসে আসছে একটা বিকট কচকচ শব্দ, যা জানান দিচ্ছে এই গ্রামের আকাশে আজ থেকে কেবল পচা মাংসের গন্ধই রাজত্ব করবে।
সোনামুখী গ্রামের সেই জরাজীর্ণ বাড়িতে এখন কেবল কীটের রাজত্ব। যে ভিটে একসময় মানুষের পদচারণায় মুখর ছিল, আজ সেখানে কেবল মাছির ভনভনানি। দাওয়ায় আর উঠোনে পড়ে আছে দুটো আধ খাওয়া অবহেলিত শরীর, সরলা আর শিবু। দেওয়ালে মাথা রেখে সেই বীভৎস লাশের দিকে তাকিয়ে টুকরে কেঁদে উঠল মাধব। পাশে বসে পরম তৃপ্তিতে হাড় চিবোচ্ছিল শীতলা। সে মুখ তুলতেই মাধব হাহাকার করে বলল, সরলারে আমি সত্যি ভালোবাসতাম রে শীতলা, কিন্তু সে আমারই বন্ধু শিবুর সাথে। শিবু মদের থেকে আমার গেলাসে ঘুমের ওষুধ মেশাতো, আর আর আমারই ঘরে আমার বিশ্বাসের মরণ হতো। ছি ছি। মাধবের চোখ দুটো রাগে ও যন্ত্রণায় জ্বলে উঠল। সে আবার বলল, সেদিন তুই না বললে আমি জানতেই পারতাম না যে আমি মরে গেছি। ঝগড়ার পর সরলার বুদ্ধিতে শিবু মদের সাথে বিষ মিশিয়েছিল। সেদিন জঙ্গলে যখন তুই আমার ওপর ঝাঁপিয়ে পড়লি, আমি তো তার আগেই শেষ হয়ে গিয়েছিলাম। শীতলা তার খর্বকায় শরীরটা টেনে মাধবের পাশে এসে বসল। তার খ্যাসখ্যাসে গলায় এক অদ্ভুত মমতা। কাঁদিস না রে মাধব দাদা, মানুষের জাতটাই বড় গোলমেলে, জানিস তো। আমার নিজের মা বাপের মতো তোর আপন জন্য তোকে বাঁচতে দিল না। সব লোভ রে দাদা, সব কটা পাপি। ওরা ওরা সমাজের আবর্জনা, আর সেই আবর্জনা সাফ করার ভার আমাদেরই। শীতলার স্বরে এবার জেগে উঠল এক আদিম হিংস্রতা। সে ফিসফিসিয়ে বলল, ওঠ রে মাধব দাদা, ওঠ। এ গায়ে কি পাপী মানুষ ভরিয়েছে? তবে কি জানিস, পাপী মানুষদের শরীরের মাংস বড় সুস্বাদু। আচ্ছা, রাত বাড়লে কি আবার সেই রক্তের খিদে জেগে উঠবে না আমাদের? চল চল চল। মাধবের চোখের জল নিমেষে শুকিয়ে গেল। করুণার জায়গা দখল করল এক নারকীয় লালসা। সে আর দেরি করল না। শীতলার সেই ক্ষুদের ছায়ার সাথে পা মিলিয়ে সেও বিলীন হয়ে গেল রাতের অন্ধকারে। আজকাল সোনামুখী গ্রামের মানুষ রাতে আর দোর খোলে না। গ্রামের নিথর পরিবেশে এখন কাঁচা রক্তের গন্ধ লেপ্টে থাকে। গভীর রাতে জলার ধারে পথচারীরা আজও দেখে এক অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে। দীর্ঘকায় এক শরীরের পাশে যেন একদলা মাংসপিণ্ড সেলাই করে জুড়ে দেওয়া হয়েছে। তাদের মুখের জায়গায় চামড়া নেই, কেবল শূন্য কোটর আর রক্তাভ চোখের ক্রূর দৃষ্টি। তারা ওঁত পেতে থাকে নতুন কোনো পাপী শরীরের জন্য, যাদের সুস্বাদু মাংস হবে তাদের বেঁচে থাকার একমাত্র খোরাক। কেমন লাগলো আজকের গল্পটা?
আশা করি সবাই খুব এনজয় করেছে। আমার তো পার্সোনালি খুব স্কেয়ারি লেগেছে গল্পটা। নবনীতা দিকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর, এত ফ্যান্টাস্টিক্যালি স্কেয়ারি, স্পাইন চিলিং একটা গল্প আমাদের এবং আমাদের অডিয়েন্সকে গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখি আজকে আমাদের সাথে কারা কারা আছে, একটু তাদের কথা হোক। প্রথমেই মেনশন করছি আমাদের স্পেশাল কিছু পরিবারের সদস্যদের যারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। তারা হচ্ছে বিয়ন্ড টিক, আই এম ইয়াসু, আমাদের এই কমিউনিটির খুব পুরনো একজন সদস্য, অ্যান্ড হেক্সার 96। ইয়াএমএ ইয়াসু অ্যান্ড হেক্সার আমাদের মেম্বারও বটে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। তোমরাও যদি আমাদেরকে একটু সাপোর্ট করতে চাও ইকোনমিক্যালি, তাহলে জাস্ট এখানেই দেখবে যেখানে লাইক শেয়ার বাটনগুলো থাকে, সেখানে একটা থ্যাঙ্কস অপশান আছে, বা যখন প্রিমিয়ার চলে সেখানে একটা সুপার থ্যাঙ্কস অপশান থাকে। তো সেইটার মাধ্যমে তোমরা আমাদের এককালীন অর্থ সাহায্য করতে পারো। আমাদের সাথে আরও রয়েছে জয়শ্রী সেনগুপ্ত, ZU আহমেদ, সৌভিক মুখোপাধ্যায় 3606, শান্তনু পালোধি 933, সাবাতিনি ইসলাম 6302, সুরজিৎ ভ্লগ 6046, অমিতাভ চ্যাটার্জি, সামন্বয় বিশ্বাস, ইমন তালুকদার 1267, প্রিয়া পাত্র 7541, জাহ্নবী 7107। আচ্ছা, অনেকে বলছেন যে অ্যাডস অনেক আসছে। দেখুন, এই বিষয়ে আমাদের কিছু করার থাকে না, এটা এন্টায়ারলি ইউটিউবের ওপর। আপনারা যদি একটা অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স চান, তাহলে আপনারা ইউটিউব প্রিমিয়াম কনসিডার করতে পারেন, এবং সেইটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদের ইউটিউবের কোনো চ্যানেলের কোনো ভিডিওতেই আর ফার্দার অ্যাড আসবে না। এটা অ্যাকচুয়ালি লোকের মিসকনসেপশন থাকে, ভাবে যে আমরা অ্যাডগুলো প্লেস করি, বাট দ্যাট ইজ নট দ্য কেস। এটা এন্টায়ারলি ইউটিউবের ওপর ডিপেন্ড করছে। আমাদের সাথে রয়েছে অসিত কর্মকার, শুভম বিশ্বাস বলছে, উফ দাদা, সত্যি বলতে রাতে ঘুমানোর সময় শুনতে শুনতে ঘুমালে ভালো লাগে, তাই বেশ কিছুদিন গল্পগুলো শুনিনি, কিন্তু আবারও এতদিন পর শুনছি। এই গল্পগুলো খুব মিস করছিলাম। থ্যাংক ইউ সো মাচ শুভম। তোমরাও আমাদের গল্পগুলো শোনো, জানাও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এই কমেন্টটা পড়েছে রাত 12টার বাস, অঙ্কিতার লেখা একটা অসাধারণ গল্প। আমাদের সাথে আরও রয়েছে প্রশান্ত চক্রবর্তী 4388, P4IN এডিটিং, 1 ঘন্টার গল্প চাই দাদা ভাই। এটা একটা খুব রিসেন্টলি আমাদের কমিউনিটিতে একটা পোল করা হয়েছিল যে আপনারা কীরকম লেন্থের গল্প শুনতে চান। তো দেখলাম ম্যাক্সিমাম সবাই বলছে যে বড় লেন্থের 1 ঘন্টা লেন্থের এপিসোড হলে খুব ভালো হয়। তো আমরা চেষ্টা করব যে ওরকম একটা, মানে আস্তে আস্তে আমাদের কন্টেন্টগুলোকে সেরকম লেন্থে নিয়ে যাওয়ার। আর অনেকেও বলছে যে হররটা বাড়ালেও ভালো হয়। তো আই গেস 2026 ইন টার্মস অফ 221B হ্যারিসন রোডের কোয়ালিটি কন্টেন্ট আপনারা লেন্থ আর হরর দুটোই ইনক্রিজ করবে আস্তে আস্তে। একটু টাইম লাগবে, বাট এটা আস্তে আস্তে হবে। আমাদের সাথে রয়েছেন পারমিতা দেবনাথ 9329, বলছে, উই আর ইয়োর বিগ ফ্যান, লাভ ইয়োর গল্প বিফোর গোয়িং টু দ্য বেডরুম। আই এম ফ্রম ত্রিপুরা, উদয়পুর, চানবান। আই এম বাঙালি। দাদা, তালদিঘির গল্পটা কবে আসবে? ডেফিনেটলি আসবে। আমি এই ভিডিওটা শুরুতেই একটা কিছু বলেছিলাম, প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার হোয়াটসঅ্যাপ চ্যানেল। লিঙ্কটা দেওয়া আছে, আবারও বলে দিচ্ছি, পিন্ড কমেন্টে অ্যান্ড ভিডিওর ডেসক্রিপশানে। সো প্লিজ তাড়াতাড়ি, আমি একটা দিন সবাইকে সময় দিচ্ছি যে একটু তাড়াতাড়ি সেখানে সাবস্ক্রাইব করো, তাহলেই তোমরা একটা ম্যাসিভ অ্যানাউন্সমেন্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেখানে পেয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে রয়েছে কার্তিক পাইক। আসিফ আলী বলছে, দাদা 1 আওয়ারের গল্প প্লিজ। এইটা ওই কমিউনিটি পোলটারই একটা কমেন্ট। আমরা অবভিয়াসলি সেটা চেষ্টা করছি এবং সেটাই হবে। সো 2026 এই বছরে আশা করি আপনারা আরও লেন্দি, আরও স্কেয়ারি স্টোরি আমাদের এখান থেকে পাবেন। আর একটা জিনিস, আমাদের কিন্তু একটা নতুন সেগমেন্ট শুরু হয়েছে, যেটার নাম ঘটনাটা সত্যি, এবং আপনারা 2টো এপিসোড আমরা করেছি পাইলট টেস্টিং হিসেবে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন ভিডিওজে গিয়ে। সেগুলো হচ্ছে আপনাদেরই পাঠানো কিছু সত্যি ঘটনা আমরা কম্পাইল করে সেরকম 2টো এপিসোড করেছি। তো সেখানেও ফিডব্যাক খুব পজিটিভ। ইনফ্যাক্ট আমরা সেটা করার আগে একটা পোলও করেছিলাম কমিউনিটিতে, সেখানেও সবাই খুব পজিটিভ ফিডব্যাক দিয়েছেন আমাদের। খুব ভালো লাগলো যে আরেকটা ডিরেকশনেও মুভ করার অপশন পেলাম। থ্যাঙ্কস টু এভরিওয়ান, থ্যাঙ্কস টু আপনাদের আর কি, নাহলে এটা কিন্তু করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সুমন কৃষ্ণ বলছে, দাদা আমার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল, যদি আপনারা বলেন তাহলে একবার বলতে চাই।
তো ইটস ভেরি ইজি। আমি একটু আগেই বললাম যে ঘটনাটা সত্যি বলে আমাদের একটা নতুন সিরিজ স্টার্ট হয়েছে। তো সেটার জন্য আপনি ঘটনা যদি পাঠাতে চান তাহলে সিম্পলি একটা মেল করুন submit.221b@gmail.com-এ। মানে আমাদের নতুন সিরিজ ঘটনাটা সত্যির জন্য আপনারা যদি নিজেদের বা কারুর মুখে শোনা কোনো ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতা আমাদেরকে লিখে পাঠাতে চান তাহলে কাইন্ডলি মেল করুন submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। শুভঙ্কর মণ্ডল বলছে, দাদা আমি দমদমে সোনার কাজ করি। সোনার কাজ অনেক রাত জেগে করতে হয়, তা রাত 2-3টে আমি দোতলায় থাকি আর বাথরুমে যেতে হয় নিচে। তোমাদের গল্প রাতে শুনে কাজ করি, খুব ভয় লাগে কিন্তু খুব মজাও লাগে, আর মনে হয় আমার আশেপাশে কেউ যেন আছে। এক্স্যাক্টলি, হরর আর নস্টালজিয়া এই দুটো নিয়েই গড়ে উঠেছিল 221B হ্যারিসন রোড। আমরা 2026-এ সেইটাকে আবার সেটা ফুল ফোর্সে ফিরিয়ে নিয়ে আসতে চলেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে অনেকটা। তো আজকের মতো আমরা এখানেই র্যাপ আপ করছি। আশা করি পরবর্তী গল্পগুলো আস্তে আস্তে লেন্থে বাড়বে, আরও স্কেয়ারিয়ার হবে। আর নতুন সিরিজটাতে বলবো সবাইকে বেশি বেশি করে সেই সিরিজটা সবার সাথে শেয়ার করতে, একটু স্প্রেড করে দিতে, সবাইকে শোনাতে যাদের ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই র্যাপ করছি। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।